সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের এক প্রকার জোরপূর্বক টুইটার কিনে নেওয়ার পর থেকেই তার একের পর এক কার্যক্রমের মধ্য দিয়ে তিনি জন্ম দিয়ে চলেছেন সমালোচনার। এমনকি তার অনুগত ভক্তরাও মাস্কের নেয়া নানা প্রশাসনিক সিদ্ধান্তের সাথে হতে পারছেন না একমত। তাই সাম্প্রতিক সময়ে অনেকেই বিজনেস এবং টেকনোলজির জগতে ইলন মাস্কের বহু বছর ধরে গড়ে তোলা কর্তৃত্ব নিয়ে তুলেছেন প্রশ্ন। সবার আগেই বলতে হয় ইলন মাস্কের সবচাইতে প্রভাবশালী অ্যাসেট বা সম্পদ টেসলাকে নিয়ে, যেটার প্রতিষ্ঠাতা আদৌ তিনি ছিলেন না। তাছাড়াও আজকের টেসলা কোম্পানির এই অভাবনীয় সফলতার পেছনে একটা গুরুত্বপূর্ণ অংশই ছিল বিরাট পরিমাণে পাওয়া সাবসিডিয়ারি, যা আসে মূলত জনগণের ট্যাক্সের টাকা থেকে। তাই আমরা বলতেই পারি আমাদের সামনে প্রায়শই যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয় যে ইলন মাস্ক এক প্রকার নিজ ক্ষমতা বলেই পুরো পৃথিবীতে একটা বিপ্লব আনার চেষ্টা করছেন, তা এক প্রকার মিথ্যা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, টেসলার আসল প্রতিষ্ঠাতা কে বা কারা ছিলেন? আজকের এই টেসলা প্রতিষ্ঠা করেন মূলত দুজন ইঞ্জিনিয়ার, মার্টিন এবারহার্ট এবং মার্ক টারপেনিং। কোম্পানিটি মূলত ইলেকট্রনিক স্পোর্টস কার প্রোটোটাইপ তৈরির জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। 2006 সালের মধ্যে তারা একটি টেলিপ্যাথ নির্গমন ব্যতীত হালকা ওজনের কার্বন ফাইবার বডি এবং লিথিয়াম আয়রন ব্যাটারির দ্বারা তৈরি একটি বৈদ্যুতিক মোটর তৈরি করতে সক্ষম হন। এক চার্জেই এবার সম্ভব হয় 250 মাইলের যাত্রা। এই আবিষ্কারগুলোই তাদেরকে আস্তে আস্তে জনসাধারণের ব্যবহার উপযোগী ইলেকট্রনিক কার তৈরির পথ সুগম করতে সাহায্য করে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই দুই মেধাবী ইঞ্জিনিয়ার কিভাবে সংস্পর্শে এলেন আমাদের সকলের পরিচিত ইলন মাস্কের? মূলত স্পেস এক্সপ্লয়রেশন এবং এই সংক্রান্ত বিষয় থেকেই মার্টিন এবং মার্কের সাথে ইলন মাস্কের পরিচয় সূত্রপাত। তারা দুজন ইলন মাস্ককে এটা বোঝাতে সক্ষম হন যে ইলেকট্রনিক গাড়ির ওপর আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। ইলনের কাছে টাকার কোনো অভাব ছিল না। একে তো তার বাবার জাম্বিয়াতে ছিল বিশাল এক এমারেল্ডের খনি, তার ওপর পেইপালের সফলতার কারণে বিরাট অঙ্কের টাকার মালিক হন ইলন মাস্ক, যার কারণে ইলন ব্যাপক পরিমাণে টাকা ইনভেস্ট করেন টেসলাতে। এবং শেষমেশ 2008 সালে ইলন মাস্ক নিযুক্ত হন টেসলার চতুর্থ সিইও হিসেবে। জি, একদমই ঠিক শুনছেন, জনপ্রিয় এবং বিখ্যাত এই ইনোভেটর, যাকে কিনা টেসলার সফলতার মূল কারিগর বলে মনে করা হয়, সেই ইলন মাস্ক প্রথম নন, দ্বিতীয় নন, এমনকি তৃতীয়ও নন, বরঞ্চ লিস্টের চতুর্থ ব্যক্তি ছিলেন যার ওপর টেসলার দায়িত্বভার অর্পণ করা হতো। নিজের প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে ইলন উঠে আসেন টেসলার একেবারে উচ্চ পদে। তিনি ছিলেন না কোনো জিনিয়াস কিংবা কোনো অসাধারণ ইনোভেটর, যেমনটা জনগণ তাকে মনে করেন, বরং তিনি ছিলেন শুধুমাত্র একজন অস্বাভাবিক রকমের ধনী ব্যক্তি, যে কিনা ভোগ করেন অন্যদের মেধার ফসল। অন্যদিকে টেসলার প্রকৃত কোফাউন্ডার এবার হার্টকে তারই প্রতিষ্ঠা করা কোম্পানি থেকে ভোটিংয়ের মাধ্যমে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। পরবর্তীতে নানা মনোমালিন্যের কারণে তিনি রিজাইন করে দেন। অন্যদিকে টেসলার আরেকজন কোফাউন্ডার টারপেনিং পরবর্তী জেনারেশনের জন্য পরিবেশবান্ধব বিভিন্ন স্টার্টআপগুলোর ওপর ইনভেস্ট করতে থাকেন। টেসলার এক প্রকার একচ্ছত্র অধিকার পাওয়ার পরে রীতিমতো প্রায় একচেটিয়া রাজত্ব করতে শুরু করেন ইলন মাস্ক। তার এই স্বেচ্ছাচারিতার অনেক উদাহরণ পাওয়া যায় তার ব্যক্তিগত জীবনেও। নিজের সন্তানকেও তিনি দেন মানব সভ্যতার জানামতে এক অন্যতম উদ্ভট নাম। সে যেন নাসার ডিরেক্টরদের কাছ থেকে পাওয়া নতুন কোনো উপগ্রহের রিজেক্ট হওয়া নাম এনে জুড়ে দেন তার ছেলের নামের সাথে। ইলনের ছেলের নামের প্রসঙ্গ বাদ দিয়ে আবারও আমরা মূল প্রসঙ্গে ফেরত আসি। এ সময় ইলন মাস্ক ক্যালিফোর্নিয়ার হাই স্পিড ট্রেন প্রজেক্ট হাতে নেন। কে বা চিন্তা করেছিলেন একজন ব্যক্তি যে কিনা প্রাইভেট কার এবং সাইবার ট্রাক ম্যানুফ্যাকচার করেন এমন এক প্রজেক্ট সামনে নিয়ে আসবেন, যার কারণে মানুষের তার প্রোডাক্টটি কেনার কোনো প্রয়োজনই পড়বে না। রীতিমতো একটা হাইপারলুপ তৈরি করেন ইলন, যেটা মূলত একটা খুবই ধীর গতির টেসলা টানেল, যাতে নেই একটি ফায়ার এক্সিট পর্যন্ত। প্রাচীন সুমেরিয়ানরা চাকা আবিষ্কারের পরেও এতটা হাইপ এবং বাহবা পাননি যতটা ইলন পেয়েছেন তার এই আবিষ্কারের পর। টুইটার এবং রেডিটকে ইলন মাস্কের ভক্তরা এটাকে আধুনিক ট্রেনের রি-ইনোভেশন হিসেবে আখ্যা দেয়। এতটা হাইপ তো ইংলিশ মিডিয়া ওয়ার্ল্ড কাপে তাদের দলকে নিয়েও দেয় না। রিচার্ড ট্র্যাভিটিক এবং তার পূর্বসূরীরা স্টিম ইঞ্জিন ট্রেন আবিষ্কারে যাদের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল, তারা হয়তো তাদের কবরে প্রতিবারই গড়াগড়ি খান যখনই ইলনের ভক্তরা তাকে ট্রেন সিস্টেমের রেভলিউশনের জন্য কংগ্রাচুলেট করে। আবার অন্যদিকে ইলন মাস্ক ফ্রি স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা রক্ষায় একের পর এক নিয়েছেন গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ।
এই যেমন তার কোম্পানি থেকে তার বিপরীত চিন্তাধারার যে কোনো কর্মীকে ছাঁটাই। ইলনের প্রশাসনিক ব্যবস্থাপনা এতটাই খারাপ যে টুইটারের মতো একটা কোম্পানি, যার ইতিহাসে কখনো ইউনিয়নের দরকার পড়েনি, ইলন আসা মাত্রই 1 সপ্তাহের মধ্যে ইউনিয়ন করতে বাধ্য হয়। ইলনের তার সম্পূর্ণ অনুগত কর্মী বাহিনীর দ্বারা টুইটার পরিচালনা করার এই পদ্ধতি টুইটারের গ্রাহকদের ডেটা সেফটির উপর মারাত্মক প্রভাব রাখবে। সময়ের সাথে সাথে টুইটারের পারফরমেন্স খারাপ হওয়া থেকে শুরু করে আরও বড় নানা ইস্যু, এমনকি পলিটিক্যাল লিডারদের ডিএম লিক করার মতো ঘটনাও বেড়ে যেতে পারে। পরিশেষে আমরা বলতে পারি, এথিক্যাল বিলিয়নিয়ার বলতে আসলে কিছু নেই। তাই আমাদের এইসব বিত্তশালী ব্যক্তিত্বদের নিয়ে অযথা হাইপ ক্রিয়েট করা এবং তাদেরকে মানবতার ত্রাণকর্তা মনে করা বন্ধ করা দরকার। এরা মেধাবী এবং পরিশ্রমী মানুষদের কষ্টের ফল নিয়ে ব্যবসা করে এবং এই সব কিছুর মূলে কেবল নিজেদের চেহারাটাই আনে। এমনকি এটা একটা বিশাল আয়রনির বিষয় যে টেসলা নামক একটি কোম্পানির সিইও এমন একজন ব্যক্তি যিনি মূলত এডিসনেরই মূর্তরূপ অথবা নতুন সংস্করণ। কেননা তারা উভয়ের মধ্যেই তাদের নিজেদের ভঙ্গুর পাবলিক ইমেজ টিকিয়ে রাখার জন্য অন্যান্য সকল প্রতিযোগী বা কম্পিটিশনদের থেকে চুরি করে নিজেদেরকে বেটার প্রমাণ করার অভ্যাস বিদ্যমান করেছেন।